ডক্টর ইউনূসের পরিষদবর্গের দুর্নীতির এখন আর রাগঢাক নেই। গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধৃতদের যে ঘটনা বাইরে চলে এসেছে, সেই ঘটনার সঙ্গে সম্পৃক্ত জানে আলম অপু নামক এক ব্যক্তি স্বেচ্ছায় তার ভিডিও রেকর্ড করে স্বীকারোক্তি দিয়েছেন এবং কারা কারা জড়িত সমস্ত তথ্যউপাত্ত তিনি প্রকাশ করে গেছেন, যেটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে চলেছে। তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন কার সঙ্গে কখন আলোচনা হয়, কিসের ভিত্তিতে যাওয়া হয়, এবং কোনোভাবেই তারা যে বিচ্ছিন্নভাবে এই চাঁদাবাজি করছেন না, এর সঙ্গে যে নেতারা জড়িত, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম সেখানে উঠে এসেছে। একইভাবে আলোচনায় চলে এসেছে হান্নান মাসুদের কথা, কলাবাগান থানার থেকে চাঁদাবাজদের ধরতে যাওয়ার ঘটনায়। এর পূর্বে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে তার এলাকায় 3টি হত্যাকাণ্ড, নারী নির্যাতনের ঘটনায় ভিকটিম পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ উত্থাপন করা হয়েছে। সেই অভিযোগের তীর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে। এর পূর্বে ইশরাক হোসেন অভিযোগ করেছিলেন যে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে কোটি কোটি টাকা নেওয়া হচ্ছে। তিনি 20 কোটি টাকার একটি অভিযোগের কথা উল্লেখ করেছিলেন এবং কাউন্সিলর নিয়োগের ক্ষেত্রে অতি গোপনে কাউন্সিলরদের ইন্টারভিউ নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি এবং নিয়োগ বাণিজ্যের গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি রিলিফের কাপড় ডিস্ট্রিবিউট করতে গিয়ে অস্বাভাবিকভাবে হেলিকপ্টার ভ্রমণ নিয়ে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল। এয়ারপোর্টে অবৈধভাবে আর্মস এর অ্যামুনেশন নিয়ে ঢোকার ঘটনায় গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, তিনি বিভিন্ন জায়গায় অর্থাৎ তার অধীনস্থ যে সকল দপ্তর সংস্থা সমূহ, পৌরসভায়, বিভিন্ন জায়গায় মেয়র নিয়োগ, অন্যান্য নিয়োগের ক্ষেত্রে, এমনকি ওয়াসায় বিনা ইন্টারভিউতে লোক নিয়োগ, বিভিন্ন জায়গায় লোক নিয়োগে গুরুতর অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। অপর উপদেষ্টা যিনি এনসিপির সভাপতি নাহিদ ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল। তার বাবা নিজে একটা অফিস খুলে সেখানে রীতিমতো কমিশন নিতেন এবং বিভিন্ন রকমভাবে উৎকোচ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা নিজে ঠিকাদারি লাইসেন্স করেছিলেন, যে বিষয়টা তিনি অস্বীকার করতে পারেননি। তার পরবর্তী ঘটনাগুলোও তাকে বিভিন্ন রকমভাবে চরম বিতর্কের ভিতর ফেলেছে। এর পরেও কি ডক্টর মোহাম্মদ ইউনূস তার পরিষদ নিয়ে স্বচ্ছতার কথা বলতে পারেন? বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টা, সাবেক সচিব, তিনি সুনির্দিষ্ট হয়ে বলেছেন তার কাছে তথ্য প্রমাণ, এভিডেন্স রয়েছে। অন্তত 8 জন উপদেষ্টার দুর্নীতির তথ্য প্রমাণ, সাক্ষ্য তার কাছে রয়েছে। এর বাইরে অন্যান্য উপদেষ্টারা বিভিন্নভাবে লাভবান হচ্ছেন এমন অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুলের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ উঠেছে এবং একই শিবিরে যেখান থেকে তারা কর্মকাণ্ড করেন সেখান থেকে একজন বিদেশে থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট চ্যালেঞ্জ করে বলেছেন যে কিভাবে আমেরিকায় টাকা পাচার করা হয়েছে এবং সেখানে সম্পদ কেনা হয়েছে। আমরা জানি না এর কোনটা সত্য কোনটা অসত্য, কিন্তু যে পরিমাণ অভিযোগ উঠেছে সেই অভিযোগকে কি এড়িয়ে যাওয়ার মতো কোনো সুযোগ আছে? একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগ, যেটাকে বলা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, স্বার্থের সংঘাত, যেটা তার যে ইন্টারেস্টটার সঙ্গে সাংঘর্ষিক অবস্থান, তিনি কি সরকার প্রধান হয়ে রাষ্ট্রের পাওনা ট্যাক্স, তার কাছে যে ট্যাক্স পাবে, এটাকে তিনি মাফ করতে পারেন? না, তিনি পারেন না। তাহলে তার ইন্টারেস্টই তিনি কাজ করছেন, এটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন প্রাথমিক অনুসন্ধান করে তথ্যউপাত্ত পেয়ে তারপরে এফআইআর দাখিল করেছিল। সেই এফআইআর এর ভিত্তিতে তদন্ত করে সত্যতা পাওয়ায় চার্জশিট দাখিল হয়েছিল। সেই মামলা বাতিলের জন্য তিনি হাইকোর্টে এসেছিলেন। হাইকোর্ট মামলা বাতিল না করে বলছে এই মামলায় তাকে বিচারের মুখোমুখি করতে হবে। এরপর তিনি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গেলেন সুপ্রিম কোর্টে, অ্যাপিলেট ডিভিশনে। অ্যাপিলেট ডিভিশনে শুনানি বহাল থাকা অবস্থায় নিচার কোর্ট থেকে মামলা প্রত্যাহার করে নিয়ে গেলেন। তার একটি মামলা হাইকোর্ট তার বিপক্ষে রায় দিল। রায় দেওয়ার পরপর তিনি ক্ষমতায় আসলেন। হঠাৎ করে অলৌকিকভাবে সেই একই বিচারকরা বলছেন আমরা দুইজন একমত হলাম না। বুঝতে কারো বাকি থাকে? তিনি রাষ্ট্রের সরকারের নির্বাহী প্রধান, এই পদ দাবি করে নিজের প্রতিষ্ঠানের নামে বিশ্ববিদ্যালয় নিলেন। এটা কি তিনি নিতে পারেন?
তিনি একটা টেকনোলজিক্যাল ডিজিটাল ওয়ালেট নিলেন, এটাকে তিনি নিতে পারেন। তিনি তার গ্রামীণ নাম দিয়ে একটা বিশ্ববিদ্যালয় নিলেন এবং সবটা পাস করতেছেন তিনি বা তার গভর্নমেন্ট। এটা কি বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট? তার যা যা দরকার সব নিলেন, এমনকি তার দুর্নীতির মামলাও তিনি অবৈধ প্রভাব খাটিয়ে প্রত্যাহার করে নিলেন। তা তার উপদেষ্টারা, তারা তো দেখছে যে বস কি কাজ করতেছেন। বস করলে আমরা বসে থাকবো কেন? আজকে যে অপু গ্রেপ্তার হয়েছে, তিনি বলছেন ফকিরনির ছেলেরা কোটি কোটি টাকার মালিক হয় কিভাবে, বোঝেন না? তিনি সুনির্দিষ্টভাবে অভিযোগের তীর সরাসরি উপদেষ্টাদের দিকে দিয়েছেন। আমি জানি না কোন উপদেষ্টা স্বচ্ছ অবস্থানে আছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার, তার দলের নেতৃবৃন্দ, তার সরকারের মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, এমপিদের সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণহারে আনছেন। ডক্টর ইউনূস, এই যে অভিযোগগুলো উঠল আপনার উপদেষ্টাদের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে, আপনার কি এই দায়িত্বে থাকার আর কোনো নৈতিক অধিকার আছে? আপনার উপদেষ্টাদের কি এই দায়িত্বে থাকার কোনো অধিকার আছে? এমনিতেই আপনারা অবৈধ, আপনাদের কোনো লিগ্যাল অথরিটি নাই, আপনাদের এই পদে থাকার কোনো আইনগত ভিত্তি নাই, সাংবিধানিক কোনো ভিত্তি নাই। তারপরেও এই অবৈধ অবস্থায় থাকারও কি আর কোনো সুযোগ আপনাদের আছে? এর প্রত্যেকটা ফৌজদারি অপরাধ না? ক্রিমিনাল অফেন্স না? নৈতিকতার দিক থেকে এবং আইনের দিক থেকে সমস্তটা অপরাধ। এই দেশটা ছোট্ট, কে কোথার থেকে কি কি করতেছেন সবই জানা যায়। আপনি আপনার ক্যাবিনেট করেছেন গ্রামীণ কনসোর্টিয়াম, বিদেশি কনসোর্টিয়াম, আপনার ভাতিজা, আপনার গ্রামীণের সঙ্গে যারা কাজ করত তাদের নিয়ে। চোখ কান খুলে তাকিয়ে শুনুন মানুষের মন্তব্য কি আপনাদের সম্পর্কে। দেশের তো 12টা বাজিয়েছেন। বিশ্বব্যাংক বলেছে জিডিপির হার হবে 3 পয়েন্ট+। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন জিডিপি ছিল 7 পয়েন্ট+, আর এখন 3 পয়েন্টে। শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, বেকারত্ব চরমভাবে বাড়ছে। আপনার পিআরের লোক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বিশ্বব্যাংকের রেফারেন্স দিয়ে তুলে ধরেছেন 28 লক্ষ মানুষ বেকার হয়েছে, এর ভিতরে 18 লক্ষই নারী। ব্যবসায়ী সম্প্রদায়ের নেতা এফবিসিসিআই এর সাবেক সভাপতি একে আজাদ চিত্র তুলে ধরেছেন। ব্যবসায়ীরা আপনার উপদেষ্টাদের সামনে তুলে ধরেছেন যে সব শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতির এই ভঙ্গুর অবস্থা 50-53 বছর ইতিহাসে কখনো হয়নি। বিদেশ থেকে কোনো সাহায্য আসছে না। তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে মানুষকে ভুল বুঝিয়ে বলছেন যে না আমরা কমিয়েছি, অথচ বিজিএমইর সভাপতি বলছেন না, কার্যকরভাবে আমাদের উপরে এই 35% শুল্ক ইম্পোজ হচ্ছে। বিদেশের থেকে আর একটা খাত ছিল জনশক্তিতে ওয়েজ আর্নিং। আপনার জঙ্গিরা মালয়েশিয়া ধরা পড়ার পরে তারা আর ম্যান পাওয়ার নিচ্ছে না, আর এই খবর মধ্যপ্রাচ্যের দেশগুলো জেনে যাওয়ার ফলে তারাও আগ্রহ হারিয়ে ফেলেছে। ফলে তৈরি পোশাক খাত থেকে যায়, জনশক্তি রপ্তানি থেকে আয়, সব বন্ধ হয়ে যাচ্ছে। দেশের ভিতরে শিল্প থেকে আয় বন্ধ হয়ে যাচ্ছে। কৃষির উৎপাদন মুখ থুবড়ে পড়ছে। অর্থনীতির অবস্থা নাজুক। সামাজিক প্রতিরক্ষা খাতে যে সকল ফান্ড দেওয়া হতো, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, তালাকপ্রাপ্তদের ভাতা, দুস্থদের ভাতা, ছাত্রছাত্রীর ভাতা, মুক্তিযোদ্ধার ভাতা, এখন প্রায় সব বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আর বড় বড় প্রকল্প সবই তো বন্ধ হয়ে যাচ্ছে। উন্নয়নের অগ্রযাত্রাকে একেবারে অবদমিত হয়ে গেছে। যা কিছু উন্নয়ন আপনার হচ্ছে এবং আপনার উপদেষ্টাদের হচ্ছে, আর উপদেষ্টাদের পরিবারবর্গের হচ্ছে। নীতি নৈতিকতার কথা বলার অথরিটি আপনার নাই। 12টি দেশে গেছেন, সবখান থেকে খালি হাতে ফিরে এসেছেন। ভিক্ষার ঝুলিতে কিছুই আপনার জোটেনি। বুঝতে পেরেছেন? বিদেশে আসলে সরকার প্রধানরা আপনার সঙ্গে দেখাও করে না। আমি জানি না দেশটাকে
একেবারে কোন পর্যায়ে নেওয়ার পরে আপনি পরিত্রাণ দেবেন। তবে আমার মনে হয় সামগ্রিক অবস্থায় আপনার নীতি নৈতিকতা, আইনগত অধিকার সবকিছু মিলে আপনার আর কোনো রকম অবশিষ্ট সময় নেই এই পদ আঁকড়ে থাকার এবং আপনার পরিষদদের নিয়ে। যা যা আপনি ভুল বুঝিয়েছিলেন, চিৎকার করে অনেকে বলতো ডক্টর ইউনূস এসেছে, ডক্টর ইউনূস এসেছে, আহা কি না হয়। তারাই এখন বলতেছে যে ভণ্ডামির একটা সীমা থাকে। মুখ ফিরিয়ে নিয়েছে সবাই। আপনার ছাত্রদের সঙ্গেও এখন আর কেউ নাই। বুঝতে পেরেছেন? দেশটাকে ধ্বংসের চূড়ান্ত সীমায় নিয়ে গেছেন। পরিত্রাণ হবে না। ছেড়ে বিদেশের কোথাও গেলে সেখানেও সুস্থভাবে থাকতে পারবেন না। ডক্টর ইউনূস, পৃথিবীতে আমি জানি না এভাবে অবৈধ ক্ষমতা দখল করেও কেউ শুধু নিজেরটা এইভাবে নেয় কিনা, এটা আমার জানা নেই। তবে আপনি যে দৃষ্টান্ত স্থাপন করলেন, অনেক নোবেল লরিয়েট জেলখানায় আছে, আপনার জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে সেটাই এখন দেখার সময় আমাদের জন্য।